নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজারভার অনিল শর্মা। বুধবার মালবাজারের রথখোলা মাঠে দার্জিলিং এর গজমম নেতা বিমল গুরুংকে সাথে নিয়ে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরাকাটার তৃণমূল নেতা অমরনাথ ঝা সহ আরো অনেকেই এই জনসভায় বিজেপিতে যোগদান করেন। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজারভার অনিল শর্মা। বুধবার জলপাইগুড়ির পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জেলা শাসক শামা পারভিন বলেন, জেলার ডিএম, এসপি ও সিপিদের নিয়ে বৈঠকটি হয়েছে। সামগ্রিকভাবে পোলের অবস্থা, ভোটকর্মী, ইভিএম, বুথ প্রভৃতি বিষয় নিয়ে রিভিউ করা হয়। জেলায় মোট 198টি স্পর্শকাতর বুথ রয়েছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে, তবে প্রতিটি বুথে কজন করে বাহিনী থাকবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানান জেলা শাসক। জলপাইগুড়ির পর আলিপুরদুয়ার ও কোচবিহারেও স্পেশাল পুলিশ পর্যবেক্ষকের বৈঠক রয়েছে, তাই এদিন তিনি বাকি জেলার উদ্দেশ্যে বেরিয়ে যান বলে জানা গিয়েছে। আজকে এখানে স্পেশাল পুলিশ অবজারভার এসেছেন, উনি আমাদের সঙ্গে মিটিং করলেন। ডিএম, এসপি, সিপি 3 জন অবজারভার নিয়ে উনি মিটিং করেছেন। মানে আমাদের পোলের কি প্রেসিডেন্ট হয়েছে, কি অবস্থা আছে, লন্ডনের কি অবস্থা আছে, উনি সবগুলো রিভিউ করেছেন। কোন কোন জেলা ছিল আর কারা কারা? আজকে এখানে জলপাইগুড়ি, এটা জেলা উনি যাচ্ছেন। জলপাইগুড়ি আছেন, এরপর উনি আলিপুরদুয়ার যাবে, তারপরে উনি কোচবিহার যাবেন। বিশেষ না, একটু এখন কনফার্ম নেই, উনি যেরকম বলবেন তারপরে। এখন তো কনফার্ম কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হলো আজকের আলোচনায়? যদি একটু কোন কোন সব অ্যাসপেক্টই উনি করেছেন। আমাদের পোলিং পার্সোনাল উপরে, আমাদের ইভিএম উপরে, আমাদের সিএপিএফ ডিপ্লয়মেন্ট কোথায় কিভাবে আছে, ভালনারেবল বুথ কি আছে, উনি সবগুলো উনি রিভিউ করেছেন। সিএপিএফ ডিপ্লয়মেন্ট, অ্যাডিশনাল ডিপ্লয়মেন্টের কথা কিছু বলবেন? হ্যাঁ, উনি বলছেন কি আসবে, তো এখন যখন আসবে তো আমাদের হবে। मतलब এরকম খবর আছে কি অল বুথ উইল বি কভার্ড আপাতত। ভালো স্পেশাল কোন এরিয়াকে বেশি সিগনিফিকেন্টলি দেখা হচ্ছে না, এরকম এখন কিছু। ভালনারেবল 198 হয়েছে আমাদের ভালনারেবল। কোন এরিয়া? এটা সবগুলো মানে স্ক্যাটার্ড আছে, কোনো এরকম কোনো কনসেন্ট্রেটেড নেই কি একটা এসিতে আছে। ইকুয়াল, হ্যাঁ 1925 মধ্যে 19 ভালনারেবল আছে, আর আমাদের ক্রিটিক্যাল ছিল মোটামুটি 296। ম্যাডাম, সব বুথে কি কেন্দ্রীয় বাহিনী আপাতত এটার ইনস্ট্রাকশন আছে কি সব বুথে হবে, ও সব বুথে ওয়েবকাস্টিং হবে। তো ওনার একটু বেশি জোর ছিল ওয়েবকাস্টিং উপরে, তো ওয়েবকাস্টিং নিয়ে কি কি প্রেশার আছে ওটা নিয়ে আমাদেরকে বেশি করে উনি বলছেন। মানে নেটওয়ার্ক প্রবলেম নিয়ে আমরা মিটিং করলাম। তো যতগুলো আমাদের সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে, আমাদের কিছু বুথ আছে যেটা শ্যাডো এরিয়াতে আছে, ওখানে আমাদের নর্মাল সিসিটিভি হবে। ওটা আছে আমাদের 18, 1925 মধ্যে 18 আছে, যেটা আমাদের নেটওয়ার্ক শ্যাডো এরিয়ার মধ্যে আছে, যেখানে ওয়েবকাস্টিং হবে না, বাকি জায়গায় কিন্তু ওয়েবকাস্টিং হবে। ওখানে কিছু কিছু আমাদের ইয়ে আছে, টি গার্ডেন ও ফরেস্ট এরিয়া মধ্যে। 3 জন অবজারভার ছিল আমাদের 3 জন পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার উনি ছিলেন। আমাদের তো যেরকম হচ্ছে সিএপিএফ রুট মার্চ হচ্ছে, কনফিডেন্স বিল্ডিং হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে আমরা বোঝাচ্ছি, এটাই আছে। প্রতি বুথে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে? না, এখন কিছু হয়নি। প্রতি বুথে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে? না, এটা এখন ঠিক হয়নি। এক সময় নিজেই ভোটের প্রিজাইডিং অফিসার ছিলেন। সময়টা 1962 সাল। সে সময় 3 দিন ধরে জলপাইগুড়িতে ভোট হয়েছিল। শুধু তাই নয়, সেই সময় যেমন তিনি প্রথম ভোট দিয়েছিলেন, তেমনি দায়িত্ব পালন করেছিলেন প্রিজাইডিং অফিসারেরও। আজ বাড়িতে বসেই ভোট দিলেন জলপাইগুড়ি শহরের কেরানীপাড়ার 89 বছরের অতীন্দ্রনাথ বসু। এদিন দুপুরেই তার বাড়িতে ভোট গ্রহণের জন্য কেন্দ্রীয় বাহিনীর সাথে উপস্থিত হন ভোট কর্মীরা। উল্লেখ্য, 85 বছরের ঊর্ধ্বে ভোটাররা চাইলে তাদের নিজেদের বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিশেষ চাহিদা সম্পন্নরাও বাড়ি থেকেই পারছেন ভোট দিতে। কথা প্রসঙ্গে অতীন্দ্রনাথ বাবু জানালেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।
1962 সালে নির্বাচনে তিনি নিজেই প্রিজাইডিং অফিসার ছিলেন। আজ বাড়িতে বসে ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন, তবে এভাবে বাড়িতে ভোট দেওয়ার আবেদন জানিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হয়েছিল আগেই। সেই মতো আজ ভোট দান প্রক্রিয়া সম্পন্ন হলো তার। তিনি জানান, সেই সময় আমি সর্বকনিষ্ঠ প্রিজাইডিং অফিসার ছিলাম। আজ বাড়িতে ভোটদান সম্পন্ন হলো গোপনীয়তা বজায় রেখেই, ঠিক যেন পোস্টাল ব্যালটের মতো। এদিন ভোট পর্ব শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসার পম্পা পাল বলেন, 85 বছরের ঊর্ধ্বে ও বিশেষ চাহিদা সম্পন্নদের বাড়ি বাড়ি গিয়েই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। গত 8ই এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 12ই এপ্রিল পর্যন্ত বলে জানান তিনি। আমরা অ্যাবসেন্টি ভোটারের ভোট নিলাম। আমাদের অনেকগুলো পার্ট ছিল, 66 থেকে 72 কোটি ভোট নিয়েছে। ভোটটা মানে কত এই যে 85-এর ওপরে যাদের এজ আছে তারাই দিচ্ছে, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা দিচ্ছে। এটা কি প্রতিদিনই হচ্ছে এই ভোটটা? অ্যাকচুয়ালি এটা 8 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, মানে স্টার্ট হয়েছে 12 তারিখ অবধি চলবে। টাইম কি আছে, মানে কটা থেকে কটা ভোট? 8টা রিপোর্টিং টাইম, 5টা। আপনার নাম পরিচয়টা একটু বলুন। পম্পা পাল। কি দায়িত্বে আছে? এখানে প্রিসাইডিং অফিসার ছিল। কি নাম আপনার? অতীন্দ্রনাথ বসু, কোথায় বাড়ি? কেটানিপাড়া। আজকে এই যে ওদের কি বলবো, ইলেকশনের যারা মানে ভিজিটিং টিম বলবো, বাড়ি বাড়ি এসে যারা সব ভোট নিয়ে যাচ্ছে। কেন্দ্রে না গিয়ে বাড়িতে ভোট দিলেন, কেমন লাগছে? এটা ভালোই লাগলো। বাড়িতে কেন দিতে হলো ভোটটা? বাড়িতে আমার বয়স এখন চলছে 89, 85-এর উপরে যারা, তাদের বাড়িতেই ভোট নিচ্ছে ওরা। না, অসুস্থ কোনো কিছু নেই আমার। ওর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হলো, সেই ফর্ম ফিল আপ করে ওখানে জমা দেওয়ার পরে কোথায় জমা দিলেন? ওই ইলেকশন অফিসে। হ্যাঁ, সেই ফর্মটা জমা দেওয়ার পরে ওরাই ব্যবস্থা করে। কতদিন আগে থেকে এরকম যোগাযোগ করলেন? আর আমি দিন 5-6 আগে বোধহয় করেছি। আজকে ভোট হয়ে গেল। ভোট দিলেন? হ্যাঁ, ভোট দিলাম। মানে এই ভোটটা দিলেন, এই ভোটটা কি থাকতেছে গোপন থাকছে? হ্যাঁ, গোপন থাকছে, একদম পোস্টাল ব্যালট যেরকম হয় এটাও ঠিক তাই। সিল টিল করে আমি দিলাম, হ্যাঁ, তারপরে ওরাও এখানে কালার সিল করলো। কি কি হলো ভোটটা দেওয়ার আগে এখানে? হ্যাঁ, আর আগে ওরা কতগুলো ফর্ম আমাকে সই করালো। হ্যাঁ, তার মধ্যে ওদের কী কী লেখা টেখা আছে ওগুলো আমি পড়িনি। হ্যাঁ, সেই ফর্মগুলো ফিল আপ করালো। তারপরে আমাকে একটা কম্পার্টমেন্ট বানালো ছোট্ট করে। সেই কম্পার্টমেন্টে আমাকে ভোটারের যে স্লিপটা, ভোটিং স্লিপটা, সেটা দিল। সেটা নিয়ে আমি তার মধ্যে ওদের মার্কিং পেন দিয়ে সেটাকে ভোটটা নিলাম। আর আমিও এক সময় সরকারি কর্মচারী ছিলাম। আমি কাজ করতাম ফার্মেসি ইনস্টিটিউটে এইখানে, এবং আমি প্রথম ভোট দেই 1962-তে। এবং সেই সময় জলপাইগুড়ি শহর ডিস্ট্রিক্টে 3 দিন ভোট হয়েছিল, একদিন অন্তর একদিন। হ্যাঁ, 3 জায়গায় ছিলাম, এবং 3 জায়গায় আমি প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলাম। এবং জলপাইগুড়ির সেই সময় জলপাইগুড়ির আমি সর্বকনিষ্ঠ প্রিজাইডিং অফিসার ছিলাম। বিমল গুরুংকে নিয়ে মালবাজারে জনসভা শুভেন্দু অধিকারীর। বুধবার মালবাজারে রথখোলা মাঠে নির্দিষ্ট সময়ের অনেক পরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দার্জিলিংয়ের গজমম নেতা বিমল গুরুংকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন শুভেন্দু অধিকারী। এরপরে শুভেন্দু অধিকারীর হাত ধরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত লুইস কুজুর, নাগরাকাটা বিধানসভার তৃণমূল নেতা অমরনাথ ঝা এবং কংগ্রেস নেতা মানিক ঘোষ বিজেপিতে যোগদান করেন। সেটা তো তোমরা দেখেছো, শুভেন্দুদার হাত ধরেই তো জয়েনিং করেছি। কিন্তু আমার লুইস ভাই যে বললো এখন, ঠিক আছে, একদমই কারেক্ট কথা বলেছে যে মোদিজির যে একটা ওয়েভ চলে আসছে বেঙ্গলে, মোদিজি যা কাজ করতেছেন। আজকে আমি একটা জিনিস বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের মুখে আপনারা শুনতেছেন শুধু লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার। কেন লক্ষ্মী ভাণ্ডার? লক্ষ্মী ভাণ্ডার আমাদের লেডিস বা মেয়েরা চাইছিল না, কিন্তু উনি দিয়েছেন। তো উনাকে একটা ভাবা উচিত, উনি এই বেঙ্গলের রানী, এই বেঙ্গলের মা,
উনি দিয়েছেন, ছেলে মেয়েদের জন্য দিয়েছেন, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বলে ভোট চাওয়াটা ঠিক না। গণতান্ত্রিক দেশে লক্ষ্মী ভাণ্ডার অন্য জিনিস নাই। আমরা তো বলতেছি না মোদিজি যে বড় বড় কাজ করেছেন, আমরা ওই যদি ন্যাশনাল হাইওয়ে ব্লক করে বলি তোমরা যদি আমাকে ভোট না দাও তাহলে এখানে চলতে দিব না, এটা তো মোদিজি বলেননি। আর শুধু রাজনৈতিক কথা না, মানুষকে অ্যাক্টিভ করার কথা না, শুধু ভোটবাজি নিয়ে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। মানুষ যে পুলিশ করতেছে, যে নেতাকে পুলিশ করতেছে, যে নেতার সঙ্গে চমচাগিরি করতেছে, ওরা কিন্তু দলে থাকতেছে। যে চমচাগিরি করে না, ভালোভাবে রাজনীতি করে, পরিষ্কারভাবে রাজনীতি করে, ওদের কিন্তু তৃণমূল কংগ্রেসে এখন জায়গা দেওয়া হচ্ছে না। তার জন্যই আমি তো অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দিতে চাই। উনি বলেছেন বুথের প্রেসিডেন্ট যদি বুথ হারায় তাহলে বুথ প্রেসিডেন্ট বাইর করে দিব। যদি এই কথা অভিষেক বাবু বলে থাকেন তাহলে আমি বলি আপনি কিন্তু কথা বলেন, পরে গিয়ে কিন্তু এই কাজটা যদি করেন তাহলে দলটা ভালো হবে। এই আজকে আমি লাস্ট আওয়ারে তৃণমূলকে সাজেস্ট করতেছি, আপনি যে বলেছেন ওইটা পূর্ণ করবেন। যে বুথ হারবে, যে ব্লক হারবে, যে অঞ্চল হারবে, ওইখানকার লিডারশিপকে আপনি বাইর করে দেখান, তাহলে আমি বুঝবো আপনি ওয়ার্ড দিয়ে ওয়ার্ড পুরা করেছেন। আজকে থেকে আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি আর বিজেপি হয়ে কাজ করতেছি। বিজেপির সঙ্গে ওনারা যে ইনস্ট্রাকশন দিবে ওই ইনস্ট্রাকশনেই আমরা কাজ করে যাব। আর দল তো যে কোনো দল করাই যায়, ভালো দল করতে ইচ্ছা হয় তো ভালো দলে যাওয়া কোনো পাপ না। আর তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, আপনাদের কাছে অমরনাথ ঝাকে বলার মতন কোনো কথা নাই, আপনাদের কাছে অমরনাথ ঝার উপরে অ্যালিগেশন লাগানোর কোনো কথা নেই। কেন কি আমি কোনো চুরি করি নাই, কোনো গলতি করি নাই, দলে দলে ভালো কাজ করেছিলাম বলেই আজকে বিজেপিও আমাকে নিয়েছে। যদি আমি করাপ্টেড নেতা থাকতাম তাহলে আমি মনে করি বিজেপিও আমাকে নিত না। আজকে এই 10 দিনের মধ্যে বিজেপি আমার সঙ্গে কথা না বলেই ওনারা ঠিক করেছেন না অমরনাথ ঝা, লুইস কুজুর এদেরকে নিতে লাগবে। আমি মনে করি অনেক নেতা কিন্তু বিজেপির কাছে দৌড়াচ্ছে কিন্তু বিজেপি নিচ্ছে না। এইটা হলো স্বচ্ছ একটা রাজনীতি করার তরিকা। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। আজকে থেকে আমি বিজেপি পরিবারের একটা সদস্য। আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। অন্যদিকে মালবাজারে শুভেন্দু অধিকারীর সভায় সন্দেশখালীর 9 জন মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়। সন্দেশখালীর মহিলারা জানালেন তৃণমূল সরকার তাদের কিভাবে অত্যাচার করেছে। রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন না। তৃণমূল সরকার তাদের সরকারি সুবিধা বন্ধ করে দিয়েছে বলে জানান মহিলারা। নারী শক্তিকে এখন থেকে গর্জে উঠতে হবে বলে মহিলারা জানান। কি বার্তা থাকছে আপনাদের? আমাদের প্রচার একটাই, আমরা নারী শক্তিটাকে জাগিয়ে তুলতে চাইছি। কারণ নারী শক্তি অনেক পিছনে পড়ে গেছিল। নারীরা যে নারীরা যে কি করতে পারে আর কি পারে না সেটা হয়তো সবাই ভুলে গিয়েছিল। সেটাই আমরা তুলে ধরতে চাইছি যে নারী চাইলে সব কিছু মাথায় করে নিয়ে হাঁটতে পারে, নারী চাইলে মাটিতে পিষে দিতে পারে। এটাই আমরা চাইছি যে নারী শক্তিটা যেন জেগে ওঠে। এবার কি প্রচারে এসে এটাই বার্তা দেবেন মানুষ? হ্যাঁ, আমরা নারীদেরকে জাগাতে চাইছি যে আপনারা ঘুম থেকে উঠুন, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, আপনারা আর চুপচাপ বসে থাকবেন না, আর অত্যাচার সহ্য করবেন না। আমরা এখানে এসেছি, স্যার আমাদের সভায় অ্যাটেন্ড করতে বলেছেন, মায়েদের সঙ্গে কথা বলতে বলেছেন, আমাদের কষ্টটা তাদেরকে জানাতে বলেছেন, তাই আমরা এখানে এসেছি। এখন আমরা তো অনেকটা শক্ত হয়ে গেছি, মায়েরা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে, একত্রিত হয়ে দাঁড়িয়েছে, তাই হয়তো এখন আমরা একটু ভালো আছি। আমাদের ওখানে সবকিছু সরকারি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কবে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে? আন্দোলন করার পর থেকেই বন্ধ। মানে সমস্ত প্রকল্প থেকে সন্দেশখালী বঞ্চিত। এই বার্তাটাও কি দেবেন এবার এখানে এসে? হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। কেন দেবো না? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের যা কষ্ট বেদনা আমরা তো সবই বলবো। কতজন এসেছে? আমরা 9 জন মহিলা এসেছি। আপনারা কতদিন প্রচারে থাকবেন? আমাদের যতদিন দিদিরা আমাদের এখানে রাখবেন আমরা ততদিনই থাকবো। 3টে নাগাদ বক্তব্য শুরু করেন শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি বলেন, মালবাজারে কিছুদিন আগে পিসিমা এসেছিলেন, গোটা মাঠ ফাঁকা, যে কারণে আপনাদের ধন্যবাদ জানাই। এরপর তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন বিভিন্ন প্রকল্পে রাজ্যে টাকা পাঠিয়েছিলেন, কিন্তু এখানকার মানুষ সেই সুবিধা পায়নি, কারণ চোর তৃণমূল কংগ্রেস সেই সুবিধা মানুষকে পেতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের অঘোষিত নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, তোলাবাজ ভাইপো, উত্তরবঙ্গ আলাদা নয় বলেছিলেন, কিন্তু উত্তরবঙ্গে এতদিন কোনো উন্নতি হয়নি। এখানে এইমসের জন্য জায়গা চায় কেন্দ্র, কিন্তু তারা দেয়নি। গোটা অরণ্যে এত জঙ্গল ছিল, কিন্তু তৃণমূল গাছ কেটে কেটে পাচার করেছে বলেও তিনি অভিযোগ করেন। চন্দন গাছ পাচার করতে গিয়ে এক তৃণমূল ব্লক সভাপতি গ্রেফতার হয়েছিলেন বলেও দাবি করেন শুভেন্দু।
চা শ্রমিকদের পাট্টা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ভোটের সময় পাট্টা দেওয়া হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসলে চা শ্রমিকদের 1 মাসের মধ্যে অনারশিপ মিলবে বলেও তিনি জানান। চা বাগানের শ্রমিকদের ঘরের জন্য যে টাকা দেওয়া হয়েছে সেটা কেন্দ্র সরকারের লেবার ডিপার্টমেন্টের বলে তিনি দাবি করেন। কিছুদিন আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সেদিন রাতেই জলপাইগুড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী ফটো তুলতে এসেছিলেন, তো খিচ মেরি ফটো। তিনি আরো বলেন, দশমীর দিনে মাল নদীতে মানুষ ভেসে গিয়েছিলেন, কিন্তু তখন মুখ্যমন্ত্রী রাতে আসেনি, কারণ তখন ভোট ছিল না। এর পাশাপাশি তিনি মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা এবং আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকেও আক্রমণ করেন। এদিন নাগরাকাটা তৃণমূল নেতা অমরনাথ ঝা বিজেপিতে যোগদান করেন। তিনি বলেন, দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে ছিলেন, শ্রমিক সংগঠন সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছি, ছিলাম জেলা পরিষদ সদস্য ও মেন্টর, কিন্তু গত 2019 সাল থেকে আমার প্রতি বঞ্চনা শুরু হয়। এই উত্তরবঙ্গের মানুষকে সব সময় কলকাতা থেকে বসে থাকা কিছু লোক, বিশেষ করে পিসিআর ভাইপো আর এই কোম্পানির কর্মচারীরা বারে বারে বলে এরা আলাদা রাজ্য চায়, কিন্তু গোটা উত্তরবঙ্গে কোনো উন্নয়ন এরা করেনি। আপনি মালদা থেকে আলিপুরদুয়ার জয়গা, মালদা থেকে দার্জিলিং এর হিল টাইগার হিল পর্যন্ত কোন হসপিটালে নিউরো সার্जन पर्यंत नहीं। जलपाईगुड़ी अलीपुरद्वार में जितना भी बीजेपी एमपी एमएलए है धरना प्रदर्शन किया था टी गार्डन को लेकर। आपका जितना भी पीएफ डिफॉल्टर है टी गार्डन होना, जितना भी डिफॉल्टर है पीएफ का रुपया जमा नहीं किया, सबने टीएमसी का फंड में रुपया दे दिया। एक भी टी गार्डन का जो डिफॉल्टर पीएफ है अरेस्टेड नहीं हुआ। ये मुद्दा भी आपको उठाना चाहिए। তাই এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই। এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে হঠাৎ ঝড় হয়েছে, সেই ঝড়ে প্রচুর বাড়ি বার্নিশ অনেক গ্রামের বাড়ি উড়ে চলে গেছে। আমরা গেছি, দেখেছি। মুখ্যমন্ত্রী মাঝরাতে এসেছিলেন। আমি বলবো ফটো তুলতে এসেছিলেন, তো খেয়েছি মেরি ফটো। যেদিন যেদিন এখানকার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান স্বপন বাবুদের জন্য বিজয়া দশমীর দিন হঠাৎ আসা বানে এখানে যখন বিসর্জন শোভাযাত্রায় থাকা লোকেদেরকে ভাসিয়ে নিয়ে গেছিল, সেদিন মুখ্যমন্ত্রী মাঝরাতে আসেননি। কারণ তখন নির্বাচন ছিল না। তিনি 20 দিন পরে এসেছিলেন, যে ফটো তুলতে এসেছিলেন। একটা তদন্ত হয়েছে, হঠাৎ করে এই নদীতে কে বাঁধ দিয়ে দিল। এই পুরসভা ডাকাতে পরিণত হয়েছে স্বপন বাবুর নেতৃত্বে। এই পুরসভায় 7 কোটি টাকা দেনা ঠিকাদাররা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আর কলকাতা হাইকোর্টে প্রত্যেক দিন ছুটছে যে কাজ করিয়ে নিয়েছে, কমিশন খেয়ে নিয়েছে, কাটমানি দিয়ে দিয়েছি, তারপরে আমাদেরকে টাকা দিচ্ছে না। এই তো ওদের চরিত্র। তাই এদের বিরুদ্ধে, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়তে হবে। এই লড়াই শুধু জয়ন্ত রায়কে নির্বাচিত করার লড়াই নয়। আপনারা চীনের, ভুটানের, নেপালের, বাংলাদেশের কাছেই থাকেন, সীমান্তবর্তী জায়গা। উত্তরবঙ্গ ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কে কে চান দেশ দুর্বল নেতার হাতে থাক? কেউ চান নাকি দুর্বল নেতার হাতে থাক? ইউক্রেন হোক চান নাকি দেশ? চান না তো? তাহলে শুধু জয়ন্ত রায়কে এমপি করার ভয় নয়, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। 400 আসনে জিতাতে হবে, তার মধ্যে জলপাইগুড়িকে রাখতে হবে। ভোট আপনারা করে দিয়েছেন। ধূপগুড়িতে মোদীজির সভায় যা ভিড় আপনারা করেছেন,
ওই দিন সবাই বুঝে গেছে আর হইব না। তৃণমূলের ফুটা নৌকা জল ঢুকে গেছে, আর বাঁচাতে কেউ পারবেন না। রামের ছবি নিয়ে প্রচারে তৃণমূল। সব ধরনের দেবদেবীকে সামনে রেখে প্রচারে নামলো তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে প্রচারে নামলো জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি, ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এই দিন অভিনব পদ্ধতিতে সামনে রকমারি দেবদেবীর মূর্তি নিয়ে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচারে নামলো তারা। এ বিষয়ে পৌরসভার উপপৌরপিতা তথা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, বিজেপি ধর্মের নামে রাজনীতি করে যাচ্ছে। আজকে আমরা অগ্রিম পয়লা বৈশাখের বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে 11 নম্বর ওয়ার্ডের মানুষের সামনে উপস্থিত হয়েছে। আরেকটা বিষয় আছে, জানেন যে বিজেপির কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং RSS-এর তাণ্ডবে আজকে বাংলায় ভগবানের বাংলা এবং বাংলায় বসবাস করি সমস্ত মানুষের বিশ্বাস যে ভগবান দেবাদিদেব শিব, মা দুর্গা থেকে শুরু করে রাম সীতা, যে সীতাকে আজকে উজ্জ্ব করে দেওয়া হয়েছে, সেই রাম সীতা থেকে শুরু করে সিদ্ধিদাতা গণেশ সবার অস্তিত্ব আজকে এরা সংকটে ফেলে দিয়েছে। এবং তাই আজকে সেই সব দেবতাদেরকে স্মরণ করে, যাদেরকে স্মরণ করে আমরা বড় হয়েছি, সেই কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং একই সাথে নাগরিকত্ব আইনের নামে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে নোংরা প্রচেষ্টা বিজেপি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং সংবিধান ভেঙে চুরমার করে দিচ্ছে, তাকে রক্ষা করার জন্য ঈশ্বরের কাছে আমরা আমাদের মাথা নত করে বলছি, হে ঈশ্বর আমাদের রক্ষা করুন, বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করুন এবং একসাথে রামকে ইলেকশন এজেন্ট বানিয়ে ভগবান রামকে এবং আজকে যেভাবে তারা নক্কারজনক রাজনীতি করছে তার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলতে আমরা রাম সীতার ছবিও সাথে রেখেছি। আমরা বলতে এসেছি যে বাংলা, বাঙালি এবং বাংলায় বসবাস করে সমস্ত মানুষের কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করতে হবে এবং 11 নম্বর ওয়ার্ডের সুধী নাগরিকবৃন্দ যাতে আমাদের অগ্রিম শুভেচ্ছা, শুভ নববর্ষের এবং প্রণাম যাতে গ্রহণ করে, তার জন্য আজকে কাউন্সিলরকে নিয়ে প্রচুর মানুষ নিয়ে আমি রাস্তায় নেমেছি। নেতাজি বাংলার সমস্ত মহিষীদের ছবি আছে। দেখুন, আপনাকে একটা কথা বলি, আজকে ইতিহাস থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আপনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস ঠাকুর পঞ্চাননকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। এই ভয়ঙ্কর বিজেপি এবং RSS-এর এই ভয়ঙ্কর রাজনীতি, এই কমিউনাল রাজনীতির বিরুদ্ধে আমরা ওরা আসলে হিন্দুত্বের কথা বলছে না, না হিন্দু खतरे में है ना मुसलमान खतरे में है। बीजेपी और RSS और मोदी और अमित शाह के लिए पूरा देश खतरे में है। মালবাজার মহকুমায় শিলাবৃষ্টি, জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে পড়ল বহু গাড়ি। বুধবার বিকেলে আচমকাই মালবাজার মহকুমার নাগরাকাটায় শিলাবৃষ্টি শুরু হয়, যার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে নিরাপদে দাঁড়িয়ে গেল বহু গাড়ি চালকেরা। এদিন দুপুরের পর থেকেই আবহাওয়া অনেকটাই প্রতিকূল ছিল। বেলা বাড়তেই প্রথমে বৃষ্টি ও পরে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় আধ ঘন্টা শিলাবৃষ্টি চলার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়, তবে বৃষ্টি এখনো থামেনি, যার ফলে ঠান্ডার আবহাওয়া মহকুমা জুড়ে। ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। বুধবার দিনবাজারের করলা সেতুর নিচে আবর্জনার মধ্যে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ক্রমেই আবর্জনায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত করলা নদীর জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় চিন্তিত স্থানীয় ব্যবসায়ীরাও। স্থানীয় ব্যবসায়ী কানাই মণ্ডল বলেন, কেউ হয়তো জ্বলন্ত বিড়ি বা সিগারেটের অংশ সেতুর নিচে আবর্জনায় ফেলে চলে যান, আর সেখান থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। সবাই মিলে নদীর জল দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনেন। বারবার অনুরোধ করেও এক শ্রেণীর মানুষ বিড়ি বা সিগারেটের অংশ নিচে ফেলছেন, আর সেখান থেকেই ঘটছে এমন ঘটনা। আমার নাম কানাই মণ্ডল। কি হয়েছিল এখানে? কেউ হয়তো বিড়ি খায় মনে হয় ফেলে দিছে, আগুন লেগে গেছিল। আমাদের ছেলে ফেলে নাইমে নিভাইছে। ফায়ার ব্রিগেড আসছে, চলে গেছে আবার। তো এখানে কী করো? ডেলি মাঝে মধ্যে দেখা যায় এখানে আগুন লাগে। নোংরা বাজারের আবর্জনাগুলো ফেলে তো, আর কেউ হয়তো বিড়ি টিড়ি খায় ফেলছে। অনেক লোক, আমরা কত লোককে মানা করি কিন্তু লোকে বুঝে না। বিড়ি খানোর জন্য বলি দাদা সাইডে খান, বুঝে না আর বিড়ি খায় ফেলে দেয়। ওই জন্য লাগছে মনে হয়। আগামীকাল খুশির ঈদ, আর তাই শেষের দিনে উপচে ভিড় বাজারে। বিক্রি দারুণ হচ্ছে সেমাই থেকে জামা কাপড়, জুতো।
রোজা রাখার পর আগামীকাল ঈদ, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারগুলোতে দারুণ ভিড় দেখা গেল বুধবার। বিক্রি দারুণ হচ্ছে সেমাই, টুপি, আতর, খেজুর সহ অনেক কিছু। এছাড়াও অন্যান্য জিনিসপত্রের মধ্যে কাপড় চোপড়, জুতো, ব্যাগ। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকায় এখন উপচে ভিড় দেখা গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত দেখা গিয়েছিল ভিড়ের দৃশ্য। হ্যাঁ, আমাদের পবিত্র রমজানের এক মাস রোজা রাখার পর কালকে খুশির ঈদ আমরা ধুমধাম করে মানাচ্ছি। ঈদে আমাদের সকলেরই বার্তা, সবাই থাকবে পবিত্র রমজানের রোজার শেষে যে খুশির ঈদ। বাজার কেমন রয়েছে? বাজার প্রচুর জমজমাট, দেখতেই পাচ্ছেন, লোক দাঁড়ানোর জায়গা নেই, চলছে এবং সুন্দর ঈদ ভালোভাবেই হচ্ছে। পাশাপাশি পয়লা বৈশাখও আছে, বাংলার কৃষ্টি জানুয়ারি, যেমন ঈদের আনন্দ ঠিক তেমনি পয়লা বৈশাখের আনন্দ, এভাবেই আমরা আনন্দ উপভোগ করছি, ভালোই চলছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। চেকেন্দা ভান্ডারী বাবাকে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট প্রচার করলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। লোকসভা ভোট আসন্ন, সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের শাসক বিরোধী সব দলেই জোর কদমে প্রচার শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের এবারের স্লোগান জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন। এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে বিধায়িকা তথা বিখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি ক্রান্তি ব্লকের চেকেন্দা ভান্ডারী মাঠে এক পথসভা করলেন। তার আগে চেকেন্দা ভান্ডারী বাবাকে পুজো দেন বুধবার। ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ণাঢ্যভাবে 50টিরও বেশি ঢাক বাজিয়ে অদিতি মুন্সিকে বরণ করে নেওয়া হয়। এরপর চলে প্রচার। এদিন শুরুতে তিনি বাবা ভান্ডারী মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পরে মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘ বক্তব্য দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিনের সভায় অদিতি মুন্সি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অন্যান্য নেতৃত্ব। কি বার্তা দেবেন? তিনি একজন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের যে প্রাণীকে দিয়েছেন, শিক্ষিত মার্জিত মানুষ, এবং আমরা বিশ্বাস রাখি যে সমাজকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যেতে গেলে এরকম শিক্ষিত মানুষদের যথেষ্ট সাহায্যের প্রয়োজন আছে। এবং এই অঞ্চলের মানুষরা জানে যে তারা কতটা আপনাকে ছিলেন, কতটা ভালোবাসেন। তাই আমার বিশ্বাস একে অপরের সাথে মিশে থাকি, ভালোবেসে থাকি, বন্ধনে থাকি, এবং এই বাংলা সহ আমাদের ভারতবর্ষে যে সমস্ত
মনীষীরা বা সমাজ সংস্কারেরা এসছেন, তারা আমাদের একটাই পথ দেখিয়েছেন যে মানুষে মানুষে বিভেদ নয়, ভালোবেসে একসাথে থাকা যায়। আর সেই ভালোবাসাকেই আশ্রয় করে আমাদের বাংলার, আমাদের প্রিয় মানুষ, আমাদের কাছের মনের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের প্রত্যেককে একটা সুতোয় বাঁধতে চান, যেখানে সেই সুতোর নাম হচ্ছে ভালোবাসা। তিনি সকলের জন্য চিন্তা করেন। আমি যতটুকু তাকে দেখার আমার এইটুকু সময়ের মধ্যে সুযোগ হয়েছে, যে স্নেহ, যে মমতা নিয়ে তিনি সকলকে কাছে রাখতে পারেন, সেই যোগ্যতা সবার হয় না। আর আমি মনে করি বাংলার বোধহয় এরকম আর কোনো মানুষ নেই যে যিনি এতটা ভালোবাসা দিয়ে বাংলাকে আগলে রাখতে পারে। যদিও আমার রাজনৈতিক জ্ঞান খুবই কম, আমি রাজনৈতিক কথা খুব একটা জানিও না, বলিও না। জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই পুজোকে ঘিরে এখন সাজো সাজো রব। জলপাইগুড়ির জাগ্রত ও ঐতিহাসিক কালীবাড়িগুলির মধ্যে অন্যতম যোগমায়া কালীবাড়ি বলে ভক্তদের বিশ্বাস। বহু প্রাচীন এই কালীবাড়ি, উল্লেখ্য অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মা অন্নপূর্ণার পাশাপাশি বাসন্তী পুজো হয়। তারই প্রস্তুতি শুরু হয়েছে এখন। আগামী 14 এপ্রিল রবিবার বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হবে। আগামী 15 এপ্রিল সোমবার সপ্তমী, 16 এপ্রিল অষ্টমী, 17 এপ্রিল নবমী পুজো এবং 18 এপ্রিল দশমী পুজোর শেষে মায়ের বিসর্জন। বাসন্তী পুজো শুরু হচ্ছে 14 তারিখ থেকে শুরু, ষষ্ঠী, সেদিনকাও আবার বাঙালিদের উৎসব নববর্ষ পড়ছে। আর আমাদের বাসন্তী পুজো সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন চলবে। আর যেটা মেন কথা সেটা হচ্ছে যে এই বাসন্তী পুজো উপলক্ষে ভক্তদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বাসন্তী পূজায় বিভিন্ন গ্রাম থেকে এবং ময়নাগুড়ি, ধূপগুড়ির থেকেও লোক এসে এই পূজায় পুজো দিচ্ছে। তারা ভক্তিভরে তারা প্রসাদ গ্রহণ করছে এবং এই 4 দিনই আমাদের খিচুড়ি প্রসাদ সকাল থেকেই বিতরণ হবে। বর্ষ কত বর্ষ এবারে যোগমায়া কালীবাড়ি বাসন্তী পুজো? এবার 62 বছর। আপনার নাম পরিচয় বলেন? অঞ্জন ব্যানার্জি, যোগমায়া কালীবাড়ির সম্পাদক। বসন্তের দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত 2 যুবক। নিজে হাতে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তারা, এমনকি পুজো করবেন নিজেরাই। অবাক হচ্ছেন, ভাবছেন এই অসময়ে দুর্গাপুজো? বসন্ত ঋতুতে মাতৃকা দেবীর আরাধনা বসন্তী পুজো। চৈত্র মাসে বসন্তকালে এই পুজো করা হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়। আদিতে এটাই ছিল দুর্গোৎসব, বরং শরৎকালের দুর্গোৎসবকে বলা হয় অকাল বোধন। সাধারণত চৈত্র মাসে বাসন্তী পুজো করা হয়, তবে এবছর বাসন্তী পুজো পালিত হবে বৈশাখ মাসে। ছোট থেকেই পুজো দেওয়া থেকে শুরু করে দেবদেবীর ভক্ত জলপাইগুড়ির শানু পাড়ার বাসিন্দা আবির বোস। গত 4 বছর থেকে বন্ধু রূপমের সহায়তায় নিজেরাই বানাচ্ছেন বাসন্তী প্রতিমা। সমস্ত নিয়ম কানুন মেনে পুজো হয় ধুমধাম করে। কোনো পুরোহিত নয়, পুজো করেন নিজেরাই। পেশায় একজন স্বাস্থ্যকর্মী, অন্যজন শিক্ষক। 2 বন্ধুই মাটির সরঞ্জাম বানাতে বেশ আগ্রহী। কোনো রকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই কুমোরটুলির আদলে এতদিন বাসন্তী প্রতিমা বানিয়ে আসছেন তারা। তবে এই কাজ আরও নিখুঁত করতে সম্প্রতি রূপম যোগদান করেছেন কুমোরটুলির প্রশিক্ষণে। সরস্বতী, গণেশ, কার্তিক সহ বাসন্তী ঠাকুর দেখতে আবিরদের বাড়ি ভিড় করে সাধারণ মানুষ। আগামী 14 এপ্রিল থেকে শুরু হবে বাসন্তী পুজো। কাজের ফাঁকেই সময় বের করে প্রায় 3 মাস ধরে ঠাকুর তৈরি করেছেন এই 2 যুবক। এখনো শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। পোশাক আশাক থেকে শুরু করে প্রতিমার যাবতীয় সবকিছুই বাড়িতেই বানান তারা। তবে এবছর খানিক সময়ের অভাবে বাইরের সাজ পোশাক আনা হয়েছে বাইরে থেকে, এমনটাই জানালেন আবির। কাজ দেখলে মনেই হবে না বাড়িতেই বানানো এই প্রতিমা।
পরিবারের লোকেরা দুই যুবকের কৃতিত্বে বেশ খুশি। হাতের কাজের প্রশংসায় পঞ্চমুখ পাড়ার লোকেরাও। আমি তৈরি করেছি, এই তো দেখতেই পাচ্ছেন, বাসন্তী প্রতিমা তৈরি করেছি। প্রশিক্ষণ নিয়েছো না নিজে? প্রশিক্ষণ আমার সেরকম ছোট থেকে কিছু প্রশিক্ষণ নেই। ইদানিং আমি কলকাতায় কুমোরটুলি শিল্পী মালাপালের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছি, যেটা আমাকে খুব হেল্প করেছে। দেখতেই পাচ্ছেন এই লক্ষ্মী সরস্বতী যেটা দেখতে পাচ্ছেন, এটা কুমোরটুলি কিছুটা টাচ রেখেছি, যেটা এই কাজগুলো এখানে অ্যাকচুয়ালি হয় না, ওটাই আমি ক্যারি করে নিয়ে এসেছি ওখান থেকে, যেটা আপনাদের সামনে এখন। আমি অ্যাকচুয়ালি হেলথে কর্মরত আর। ঠাকুর অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই মানে মাটির কাজ করছি, ছোট থেকেই ভালোবাসি। এবার আস্তে আস্তে মানে ছোট জিনিস থেকে শুরু করে এখন প্রতিমাতে আমি খুব ইন্টারেস্ট আমার গ্রো করেছে, তো এখন প্রতিমাই বানাচ্ছি। হ্যাঁ, পুজোতেও আমরা দুজনই আছি, সম্পূর্ণ পুরোহিত ছাড়া আমরা সম্পূর্ণটাই মানে প্রতিমা থেকে শুরু করে পুজোর যাবতীয় সব কিছুই আমরা নিজের দুজন মিলেই করছি। তো যার মাঝখানে এই পুজো নিয়ে অনেক কিছু ঘটেছিল, মানে ঘটা বলতে ওই স্বপ্ন টপ্ন আমি দেখেছিলাম, তারপরে থেকেই পুজোটা শুরু করি আর কি। তো এটা আপাতত 4 বছর ধরে চলছে। আমি আর আমার বন্ধু রূপম, ওই বেশিরভাগটা করে, আমি ওকে আর কি হেল্প করি। তো 4 বছর ধরে আমরা করছি, তা আপনারা দেখতেই পাচ্ছেন। 4 বছর ধরে কি বাড়িতে? হ্যাঁ, 4 বছর ধরেই আমরা বাড়িতেই তৈরি করছি, আমরা বাইরে থেকে আনি না। ইভেন যে ঠাকুরের যে সাজ পোশাক আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আমরা বাড়িতেই তৈরি করতাম। এবছর একটু সময়ের অভাবের জন্য এবছর ওগুলো কেনা হয়েছে, কিন্তু না হলে আমরা বাড়িতেই বানাই সবাই মিলে, সবার সহযোগিতায় আমরা বাড়িতেই করি এটা। কিভাবে শিখলে তুমি মাটির কাজ? শেখা ওভাবে কোনো আমি প্রফেশনালি কিছু শিখিনি, কোথাও গিয়ে আমি শিখিনি। তা আমার যে বন্ধু আছে রূপম, ও কোথাও শেখেনি। 4 বছর ও রিসেন্ট কুমোরটুলিতে ভর্তি হয়েছে, কুমোরটুলিতে গিয়ে ও শিখছে আপাতত। তো তারপরে না, ও রিসেন্ট ভর্তি হয়েছে, বছরখানেক হলো। তো তার আগে থেকেই তো পুজো হয়, তার আগে আমরা কোনোখানে না শিখেই বানিয়েছিলাম। তো দেখলাম যখন এটা হচ্ছে, তো ভালো করে বানানোটা আমাদের দরকার, তাই জন্য একটু প্রশিক্ষণ নেওয়া হয়েছে আর কি কুমোরটুলি থেকে, কলকাতার। আমি আপাতত টিউশন করাই, মানে সেতারে টিউশন করাই, তবলার। এছাড়া একটা একাডেমির সাথে যুক্ত আছি। তাছাড়া এই তো, ও হসপিটালে চাকরি করছে আর কি। চাকরির ফাঁকেও তৈরি করছে, মানে আমাদের তো সময় হয় না, আমার সপ্তাহে একদিন করে এটা তৈরি করা হয়েছে। প্রায় 6 মাসের চেষ্টা, এটা 3 মাসের চেষ্টা, এটা দাঁড় করিয়েছি আমি। মাস 3 লেগেছে, কারণ প্রত্যেক দিন তো হয় না, সপ্তাহে একদিন করে এই গতকাল এটা মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। পুজো 14 তারিখ থেকে। চা বাগানের জমি দিয়ে কাজ করছেন, অথচ সেই জমির কাগজ দেখিয়ে সরকারি প্রকল্পে কৃষক বন্ধু টাকা পাচ্ছেন বলে অভিযোগ। সেই চা বাগানের শ্রমিকদের পাট্টাকৃত জমি সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষ 2015 সালে অ্যানালমেন্ট পেয়েছেন বলে দাবি করছেন। ঘটনাটি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি মৌজায়। সেখানে অবস্থিত সুবর্ণপুর চা বাগানে কতিপয় চা শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ বাগান কর্তৃপক্ষের। বাগান কর্তৃপক্ষের অভিযোগ, পাট্টার ফটোকপি দেখিয়ে কৃষক বন্ধুর সরকারি প্রকল্পের টাকা সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক, মালবাজার মহকুমা শাসক, মাল ও ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে। এ বিষয়ে সুবর্ণপুর চা বাগানের আধিকারিক অজয় দে জানালেন, চা বাগানে কর্মরত শ্রমিক তাহিদুল হক, পূর্ণদেব রায় ছাড়াও এরকম অনেক শ্রমিক চা বাগানে কাজ করেন, আবার সরকারি প্রকল্পের টাকা কৃষক বন্ধু পাচ্ছেন বলে তিনি অভিযোগ করলেন। সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষের দাবি, মালবাজার BLLROর দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় তদন্ত করে বিষয়টি দেখার আবেদন করেছেন। চা বাগানের শ্রমিকরা বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন। মাল শ্রম বিভাগের সহ অধিকর্তা প্রণব কুমার দাস বিষয়টি তদন্ত করে দেখার আশা দিয়েছেন। জমির যে পাট্টা আছে সেটা 2015 সালে অ্যানালমেন্ট হয়েছে, কিন্তু সুবর্ণপুরের নামে এখনও খতিয়ান বের হয়নি। তা সত্ত্বেও বাগানের শ্রমিকরা ওই পাট্টার উপরে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে। আমরা এই নিয়ে 2021 সালে একবার এসডি অফিস, BLR অফিসে আমরা অভিযোগ জানিয়েছিলাম।
তা সত্ত্বেও আমাদের নামে এখনও খতিয়ান বের হয়নি। যেরকম পূর্ণদেব রায়, তহিদুল ইসলাম, তফিজুল হক, এরা কৃষক বন্ধু টাকা পাচ্ছে অথচ বাগানে কাজ করছে, সেভাবে সরকারি টাকার অপচয় হচ্ছে, কিন্তু আমাদের নামে খতিয়ান এখন আমরা পাচ্ছি না। এই ব্যাপারে আমরা অভিযোগ আবার জানিয়েছিলাম 2024 সালে মার্চ মাসে 11 তারিখ। কোথায় আমরা বিএলআরও, তারপরে এডিএ, আরও আছে এলসি ম্যানেজার, সবাইকে কপি করে আমরা আবার নতুন করে অভিযোগ জানিয়েছি 2024 সালে মার্চ মাসে। কি চাইছেন? তো আমরা চাচ্ছি যে আমাদের এই তদন্ত হোক, তদন্ত হয়ে যে অবৈধভাবে যে টাকা পাচ্ছে শ্রমিকরা সেটা বন্ধ হোক এবং সুবর্ণপুরের নামে আমাদের খতিয়ান প্রমাণ করা। পরিচয়? আমি সুবর্ণপুর ডিস্ট্রিক্টের স্টাফ অজয়। স্বাস্থ্যই সম্পদ। যুব প্রজন্মের কাছে এই বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ড্রাগের নেশা থেকে দূরে থাকার বার্তা ছড়িয়ে দিতেই দুই যুবকের দৌড় কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। দৌড় দৌড়, শুধুই দৌড়। দৌড়ে বেড়ানোর নেশা যেন চেপে বসেছে জলঢাকার দুই যুবকের, আর তাই দৌড়েই 1800 কিমি দূরের কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিল 22 বছরের অনুজ শর্মা এবং 26 বছরের নর্দেন তামাং। জলঢাকা রানার্স ক্লাবের সদস্য অনুজ ও নর্দেন স্থানীয় মানুষের শুভেচ্ছা সঙ্গী করে গত 8ই এপ্রিল সকাল 8টায় জলঢাকা থেকে রওনা হয়েছে। সবুজ পতাকা দেখিয়ে দুই যুবকের যাত্রার শুভ সূচনা করেন জিটিএর 45 নম্বর সমষ্টির কাউন্সিলর লাপ্পা নামগিয়াল ভুটিয়া। অনুষ্ঠানে দুই যুবককে উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন 28 নম্বর সমষ্টির প্রাক্তন কাউন্সিলর এস.এম. রাই এবং মোটিভেশনাল স্পিকার প্রেমা ভুটিয়া। দৌড় শুরুর পর প্রথম রাত তারা কাটিয়েছে ওদলাবাড়িতে। এদিন কাক ভোরে ওদলাবাড়ি থেকে পুনরায় তাদের দৌড় শুরু করেছে। স্বাস্থ্যই সম্পদ। যুব প্রজন্মের মাঝে এই বার্তা তুলে ধরার পাশাপাশি তাদেরকে ড্রাগের নেশা থেকে দূরে থাকার বার্তা ছড়িয়ে দিতেই দৌড়ে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুজ ও নর্দেন। জলঢাকা রানার্স ক্লাবে এই দুজনের মেন্টর গোপাল গুরুং বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করার আগে গত 75 দিন ধরে একটানা প্রতিদিন 40 কিমি দৌড়েছে এই দুজন, কখনো দার্জিলিং সিকিমের পাহাড়ি পথে, আবার কখনো নিজেদের গ্রামে। এভাবেই চূড়ান্ত প্রস্তুতি সেরে নিজেদের তৈরি করে অবশেষে কেদারনাথ রওনা দিয়েছে দুই যুবক। গড়ে প্রতিদিন 60 থেকে 65 কিমি দৌড়াবে ওরা। লক্ষ্য আগামী 10ই মে কেদারনাথ মন্দিরের দ্বার উন্মোচিত হওয়ার দিনে সেখানে পৌঁছে সকলের মঙ্গল কামনায় পুজো দেওয়া। পথে যাতে দুই দৌড়বীরের কোনো অসুবিধা না হয় সেদিকে ক্লাবের তরফে সব সময় নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন গোপাল গুরুং। লক্ষ্যে স্থির, অদম্য জেদি দুই যুবকের মিশন সফল হোক, আপাতত এই কামনা সকলের। जलढाका से आ रहे हैं। हाँ, जलढाका से अभी केदारनाथ जा रहे हैं। केदारनाथ जा रहे हैं? कितना आदमी जा रहे हैं आप लोग? मैं और मेरा भाई है, हम दोनों। आप लोग कब पहुँचेगा वहाँ पे? हम लोग का पहुँचने का फिक्स डेट नहीं है, पर हम लोग सोच के रखा है कि 10 तारीख के अंदर पहुँच जाएंगे। फिर रिटर्न? नहीं, 10 तारीख रिटर्न? रिटर्न तो वहाँ से फिर बाई ट्रेन या फिर बाई बस आएंगे, और दौड़ के नहीं आएंगे, बस जाने तक दौड़। आपका नाम? मेरा नाम नॉर्देन तामंग। अब फिर कल कब कितना निकलेगा आप लोग? कल हम लोग यहाँ से ओदलाबाड़ी से सुबह सुबह एकदम 4 बजे निकलेंगे, क्योंकि जो धूप में बहुत परेशानी होती है, धूप में रोज रोज नहीं दर्द होता। आपका नाम? नॉर्देन तामंग। মানে আমাদের আছে একটা জলঢাকা রনার্স বলে একটা আমাদের ক্লাব আছে, ওটা নতুন নতুন গঠন করেছি আমরা। ওটা আমাদের এই ক্লাব গঠন করার জন্য আমাদের হয়েছে 2 বছর। হ্যাঁ, এটা আমাদের দুইজন ছেলে আছে, যে মেম্বার আছে, ও এখান থেকে জলঢাকা কালিম্পং থেকে, হ্যাঁ, ও দৌড়ায় করে কেদারনাথ যাচ্ছে। মানে ধরেন আপনাদের 1800 থেকে 1900 কিলোমিটার ডেলি ওরা রান করবে, 60 থেকে 65 কিলোমিটার ডেলি রান করে ওরা যাবে। হ্যাঁ, ওরা যখন ফিরবে ওরা মানে ওই অবধি ওরা যাবে, ফেরার সময় ওরা মানে বাস হয়ে আসবে। কিন্তু যে ওরা যাচ্ছে এটা মানে এটা ঐতিহাসিক। হ্যাঁ, আমাদের ভেগের জন্য এটা ঐতিহাসিক। আচ্ছা, কয়জন যাবে এখান থেকে দৌড়ায়? এখান থেকে 2 জন যাবে, ওর নাম আছে অনুজ শর্মা আর নর্দেন তামাং। হ্যাঁ, এরা 2 জন যাবে এখান থেকে। রিটার্ন আবার কবে আসবে ওরা? মানে এখান থেকে ওরা যখন মানে মে 10 তারিখ ওইখানে আমাদের কেদারনাথে যে বাবা আছে ভোলে বাবা, ওর কপাটটা খুলবে। হ্যাঁ, ওই মন্দিরের কপাট খুলবে, সেই সময় ওরা পৌঁছে যাবে। আবার রিটার্ন চলে আসবে? হ্যাঁ, আবার রিটার্ন চলে আসবে। আপনার নাম আর কোন জায়গায় আপনি? আমার নাম আছে গোপাল গুরুং, আমি জলঢাকা রনার্স থেকে একটা মেম্বার।
জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জির হাত ধরে নতুন প্রজন্মের ভোটাররা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে 14 নম্বর ওয়ার্ডে পথসভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়। এই দিন রাতে 17 জন নতুন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্যই এই উদ্যোগ তাদের বলে জানিয়েছেন তারা। গৌরীহাটের মেলাতে অসংখ্য মানুষের ভিড়। জমজমাট ঐতিহ্যবাহী গৌরীহাটের মেলা। মঙ্গলবার রাতে জমজমাট ভিড় দেখা গেল এই মেলাতে। 7 এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বারুনি মেলা, চলবে 14 এপ্রিল পর্যন্ত। আর এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছে গৌরীহাটে। ভিড় বাড়ছে রোজই। এদিন সন্ধ্যাতেও অসংখ্য মানুষের সমাগম দেখা গেল মেলা প্রাঙ্গণে। মেলাতে যেমন রয়েছে ছোটদের খেলনা থেকে রকমারি জিনিসপত্র, তেমনি বড়দেরও রয়েছে সাজ সরঞ্জামের জিনিস। রয়েছে সার্কাস, নাগরদোলা, ব্রেক ড্যান্স সহ বড় ও ছোটদের মনোরঞ্জন করার আকর্ষণীয় জিনিসপত্র। বারুনি মেলা মানুষের আবেগ। প্রতি বছরই অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এই মেলাতে আসার জন্য আগ্রহী হয়ে থাকে। এই বছরও এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ মেলাতে ভিড় জমিয়েছিলেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। ভোট প্রচারে ওদলাবাড়ি বাজারে বাম কংগ্রেসের জোট প্রার্থী দেবরাজ বর্মন। বুধবার ওদলাবাড়ি বাজারে ভোটের প্রচার করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মন। জেলার বিভিন্ন এলাকায় প্রচার চালানোর পাশাপাশি এদিন দলীয় নেতা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওদলাবাড়ি বাজার সহ বাগড়াকোট বাজারেও জনসংযোগ পদযাত্রা করেন বাম কংগ্রেসের জোট প্রার্থী দেবরাজ বর্মন। পদযাত্রায় উপস্থিত ছিলেন মনু উরাও এবং রাজা দে সরকার সহ বেশ কয়েক শতাধিক বাম কংগ্রেস সমর্থিত মানুষগণ মিছিলে পা মেলান। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন জানান, আমরা মানুষের রুটি রুজি, বেকারত্ব, কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সরকারি পক্ষে ভেঙে পড়েছে, এই সকল দাবি সামনে রেখে ভোট প্রচার করছি। তিনি আরো জানেন, আমরা আশাবাদী আগামী 5 বছর জলপাইগুড়ি জেলাবাসী আমাদের পাশে থাকবেন এবং আমরা জয়ী হব, এটা নিশ্চিত। আমরা অন্য জায়গার মতো আজকেও যে প্রচারে বেরিয়েছি, প্রচারে সারা একদম ইতিবাচক। আজকে চা বাগান এলাকাগুলো গেছিলাম, তো তারপর হচ্ছে বাগড়াকোট, ওখান থেকে এই বাজারে। দেখুন, আমরা মূলত মানুষের রুটি রুজি, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা সরকারি ক্ষেত্রে যে ভেঙে পড়েছে, সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। এবং আপনারা জানেন যে এই রাজ্যের এই উত্তরাংশে যে চা বাগানগুলো ঢুকছে, সেখানে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো দায়িত্ববোধ নেই, সেটার বিরুদ্ধে আমরা মানুষের কাছে যাচ্ছি সেই দাবিগুলো নিয়ে, এবং মানুষকে বলছি এই দাবিতে আমাদের
সাথে থাকতে আমরাও তাদের সাথে আছি। হ্যাঁ, জয়ের ব্যাপারে দেখুন, জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত, এবং এবার আমরা নিশ্চিত যে জনগণ আমাদেরই আগামী 5 বছরের দায়িত্ব আমাদের ঘাড়ি দেবে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজারভার অনিল শর্মা। বুধবার মালবাজারের রথখোলা মাঠে দার্জিলিং এর গজমম নেতা বিমল গুরুংকে সাথে নিয়ে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরাকাটার তৃণমূল নেতা অমরনাথ ঝা সহ আরো অনেকেই এই জনসভায় বিজেপিতে যোগদান করেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।